চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল তোমাদের সকলের প্রতি। আশা করি সবাই ভালো আছো। আজ বৃহস্পতিবার সাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে যে ক্লাসটি দেওয়া হবে সেটি হচ্ছে জ্যামিতি। তো আজকে জ্যামিতি অধ্যায় আলোচনা করা হবে, সেটি ত্রিভুজ নিয়ে। তোমাদের অধ্যায় জ্যামিতি মেইন বইয়ে যে অধ্যায়টি আছে সেটি ত্রিভুজ নিয়ে। আরেকটি অধ্যায় তোমাদের আছে রেখা ও কোণ নিয়ে, তো সেটি আলোচনা ইতিপূর্বে করা হয়ে গেছে ক্লাসে। তো এবার আসো ত্রিভুজ নিয়ে আলোচনাটি শুরু করা যাক। ত্রিভুজ আলোচনা শুরুর আগে তোমাদেরকে যে কথাটি আমি বলে নিতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি লেখা ছাড়াও কতগুলো কথা বলবো, যে কথাগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবা। অর্থাৎ আমি আলোচনার মধ্যে যে লেখাগুলো আমি অ্যাড করেছি সেই লেখাগুলো ছাড়াও প্রাসঙ্গিক, অর্থাৎ এই ত্রিভুজ সংক্রান্ত যে কথাগুলো বলবো সেগুলো ভিডিওটি পজ করে লিখে নেবা। তোমাদের সকলের সুবিধার্থে আমি আরেকবার বলতেছি, তোমরা যদি ভিডিওটি প্লে ইট নামক সফটওয়্যারটি থেকে বা ভিডিও প্লেয়ারটি থেকে দেখো তাহলে পজ করতে একটু সুবিধা হবে। ভিডিও দেখে লেখাগুলো ওঠাইতে খাতায় অনেক বেশি সুবিধা হবে। তো শুরু করা যাক আজকে তোমাদের জ্যামিতি ক্লাস। ত্রিভুজ প্রধানত দুই ভাগে বিভক্ত, বা ত্রিভুজকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা কোণভেদের ত্রিভুজ ও বাহুভেদের ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজকে কোণের ধরন অনুযায়ী ভাগ করা হয়েছে, আবার বাহুর ধরন অনুযায়ী ভাগ করা হয়েছে। ত্রিভুজকে দুটি ধরনে প্রধানত ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কোণ ভেদে বা কোণের ধরন অনুযায়ী, আরেকটা হচ্ছে বাহু ভেদে বা বাহুর আকৃতি অনুযায়ী। আবার এই প্রত্যেকটি ধরনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কোণভেদের ত্রিভুজকেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, বাহুভেদের ত্রিভুজকেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। আমার এই কথাগুলোই তোমরা লিখবা। তো কোণভেদের ত্রিভুজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দেখিয়ে দিয়েছি। ত্রিভুজ একে দুই ভাগে ভাগ করা হয়েছে, কোণভেদের ত্রিভুজ, আরেকটি হচ্ছে বাহুভেদের ত্রিভুজ। তো কোণভেদের ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ ও স্থূলকোণী ত্রিভুজ। আর বাহুভেদের ত্রিভুজকেও তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবার আমি প্রত্যেকটি একটু আলোচনা করে নিতেছি। সমকোণী ত্রিভুজ চিত্র দেখে আমি একটু আলোচনা করে নিতেছি। সমকোণী ত্রিভুজ তোমরা এই চিত্রটিতে দেখতে পাচ্ছ, 90 ডিগ্রি একটি ত্রিভুজ দেওয়া আছে, সেটি সমকোণী ত্রিভুজ। একে ইচ্ছা অনুযায়ী যতটুকু ইচ্ছা আমি বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো। সেটা যে ত্রিভুজটি তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে 90 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এর বিশেষত্ব বা বৈশিষ্ট্য হচ্ছে, কোনো ত্রিভুজের মধ্যে যদি একটি কোণ সমকোণ থাকে তাহলে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের আরও কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে, ত্রিভুজ যেভাবে আঁকা হোক না কেন, ত্রিভুজ যে আকৃতির হোক না কেন, ত্রিভুজের তিনটি কোণ থাকবে এবং তিনটি বাহু থাকবে। এটি হচ্ছে সকল ত্রিভুজের ক্ষেত্রে কমন বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য, যে ত্রিভুজের তিনটি বাহু থাকবে, ত্রিভুজের তিনটি কোণ থাকবে। বলতে পারো ত্রিভুজের মধ্যে এই 6টি উপাত্তই বিদ্যমান আছে। ত্রিভুজের মোট উপাত্ত হচ্ছে 6টি, এটা হচ্ছে বাহু 3টি, কোণ 3টি। অর্থাৎ ত্রিভুজ যেভাবে আমরা আঁকি না কেন, কোণ 3টি থাকবে, বাহু 3টি থাকবে। তারপরেও আকৃতি বা বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে ত্রিভুজকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেটা কোণভেদের 3টি ও বাহুভেদের 3টি। তো সমকোণী ত্রিভুজ হচ্ছে, তোমরা সংজ্ঞা হিসেবে দেবা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সেফ এতটুকু বললে এনাফ হয়ে যাবে। তোমরা যদি এটিকে আরও ডিটেলস একটু বৃদ্ধি করে আরও বৈশিষ্ট্য সহকারে সংজ্ঞাটি দিতে চাও তাহলে এভাবে দিতে পারবা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তারপর আসো পরবর্তী ত্রিভুজটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে, তো পরবর্তীতে যে ত্রিভুজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্ম মানে ছোট বোঝায়, ছোট। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে ছোটকোণী ত্রিভুজ, এরকম অনেকটা এরকম বলা যাবে না, কিন্তু এখানে সূক্ষ্মকোণী বলতে আসলে কি বোঝাইছে সেটি হচ্ছে, অর্থাৎ এর কোণগুলো সূক্ষ্ম মানে ছোট
আসলে কিসের থেকে ছোট, অর্থাৎ সমকোণ থেকে বা 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে যে কোণ 90 ডিগ্রি থেকে ছোট সেটি হচ্ছে সূক্ষ্মকোণ। ত্রিভুজের ক্ষেত্রে সংজ্ঞাটি দিতে গেলে হবে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তোমরা অপেক্ষার জায়গায় থেকে বলতে পারবা। অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সংজ্ঞাটি আরেকভাবে দিতে পারবা যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্ম অর্থাৎ 3টি কোণই 90 ডিগ্রি থেকে ছোট। ত্রিভুজের ক্ষেত্রে আরেকটি কমন বৈশিষ্ট্য অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য আমি বলে নিচ্ছি, সেটি হচ্ছে ত্রিভুজ যেভাবে আঁকা হোক না কেন, আমি বলেছিলাম যে 3টি কোণ থাকবে। এই কোণের আরেকটি বিশেষ হচ্ছে 3টি কোণ সর্বদাই যোগ করলে 180 ডিগ্রি হবে, অর্থাৎ 2 সমকোণ হবে। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ প্রত্যেকটিরই 3টি করে কোণ থাকবে এবং ওই 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি মানে 2 সমকোণের সমান হবে। এটি ত্রিভুজের আরেকটি কমন বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য। তোমরা এই বৈশিষ্ট্যটিও লিখে নেবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি বা 2 সমকোণ। তারপর আসলে স্থূলকোণী ত্রিভুজ। স্থূল মানে বড়, বিশাল আকৃতির, বড় আকার, এরকম বৃহদাকার, ক্ষুদ্রাকায়, স্থূলকায়, এরকম। তো স্থূল মানে বড় জাতীয় বোঝায়। স্থূলকোণী ত্রিভুজ মানে স্থূল যেহেতু বড়, আসলে কিসের থেকে বড়, সমকোণ থেকে বড়, মানে 90 ডিগ্রি থেকে বড়। তো স্থূলকোণী ত্রিভুজ মানে এর একটি কোণ স্থূল। যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টি কোণই সূক্ষ্ম অর্থাৎ সমকোণ থেকে ছোট। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেবল একটি কোণ সমকোণ। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেবল একটি কোণ স্থূল বা 90 ডিগ্রি থেকে বড় অথবা 90 ডিগ্রি অপেক্ষা বড়। অপেক্ষার সমার্থক আরেকটি শব্দ হচ্ছে থেকে। তোমরা অপেক্ষা শব্দটি কঠিন মনে করলে থেকে দিতে পারবা। তাহলে স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞাটি কী দাঁড়ালো? যে ত্রিভুজের একটি কোণ স্থূল অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আমি আরেকবার সংজ্ঞাটি বলতেছি, যে ত্রিভুজের একটি কোণ স্থূল অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এটি লিখে নেবা সুন্দর করে। চিত্র হিসেবে যদি দেখিয়ে নিতে চাই তাহলে এটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ এর 3টি কোণই সূক্ষ্ম মানে 90 ডিগ্রি থেকে ছোট। আর এটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে দেখো দেওয়া আছে বড় 90 ডিগ্রি অপেক্ষা, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়। এই চিহ্নটি হচ্ছে বড়, গ্রেটার দেন। এটি যদি এইভাবে সোজা দাগ টানা হইতো তাহলে হয়তো এইভাবে দাগটি যদি সোজা যেত তাহলে হয়তো 90 ডিগ্রি, সোজা থেকে আর একটু বেশি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে একটু বড়, মানে স্থূলকোণী ত্রিভুজ। এর একটি কোণ স্থূল অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, আর বাকি দুটি কোণ হবে সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণী ত্রিভুজের মধ্যে একটা মিল আছে, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ ও স্থূলকোণী ত্রিভুজের মধ্যে একটি মিল আছে, সেটি হচ্ছে দুটি ত্রিভুজের ক্ষেত্রে 2টি করে কোণ সূক্ষ্মকোণ থাকে। সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজের মধ্যে 2টি কোণ সূক্ষ্মকোণ। এই বৈশিষ্ট্যটিও লিখে নিবা। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ, স্থূলকোণী ত্রিভুজের 2টি কোণ সূক্ষ্মকোণ, সমকোণী ত্রিভুজেরও 2টি কোণ সূক্ষ্মকোণ। তারপর আসো বাহুভেদের ত্রিভুজ। বাহুভেদের ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সম মানে সমান, সমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সংজ্ঞাটি কী দিবা? যে ত্রিভুজের 3টি বাহুই সমান বা যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটি আমি আরেকবার বলতেছি, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, অথবা যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যের মধ্যে একটি কমন বৈশিষ্ট্য হচ্ছে এর বাহু 3টি সমান এবং এর কোণ 3টিও সমান। তোমরা মনে রাখবা, ত্রিভুজের যদি বাহু 3টি সমান হয় তাহলে কোণ 3টিও সমান হবে। বাহু 3টি একেবারে অসমান হলে, 3টা বাহু যদি একে অপরের সাথে অসমান হয় তাহলে কোণ 3টিও অসমান হবে। বাহু যদি 2টি সমান হয় তাহলে কোণও 2টি সমান হবে। তাহলে প্রশ্ন করতে পারো, স্যার কোণ যদি একটা বড় হয় তাহলে কি বাহু একটা বড় হবে? হ্যাঁ, উল্টাটাও তাই।
কোণ যদি একটা বড় হয় তাহলে বাহু একটা বড় হবে। তোমরা দেখে নিবা যে সমকোণী ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ, এই জন্য দুইটা বাহু ছোট, একটা সমকোণ অর্থাৎ সূক্ষ্মকোণ থেকে বড়, তাই একটি বাহু বড়। আচ্ছা, যাই হোক, এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, দ্বি কথাটির অর্থ হলো দুই, এর আরেকটি সমার্থক শব্দ হচ্ছে দ্বয়। দ্বি বা দ্বয় বলতে দুটি বোঝায়। তো সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু তো বুঝো যে সাইডের যে দাগ, যে তিনটা রেখা দ্বারা ত্রিভুজ আঁকা হয়, এই প্রত্যেকটি রেখায় এক একটি বাহু। তো সমদ্বিবাহু অর্থাৎ সম মানে সমান আর দ্বি মানে দুটি। যদি দুটি বাহু কোনো ত্রিভুজে সমান থাকে তাহলেই সেটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সংজ্ঞাটি তাহলে কিভাবে দিব? যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং অপর বাহুটি অসমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি আরেকবার বলতেছি, যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং অপর বাহুটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার আসো বিষমবাহু ত্রিভুজ। বিষম অর্থাৎ এর কোনোটাই কোনোটার সমান নয়। তাহলে সংজ্ঞাটি এভাবে দিব, যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমি আরেকবার বলতেছি, যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বৈশিষ্ট্য হিসেবে নিতে পারি কি, এর যেহেতু কোনো বাহুই সমান নয় তাহলে এর কোনো কোণই সমান নয়, অর্থাৎ কোণ একটা থেকে একটা ছোট বড় হবে, কোনো তিনটা কোণের কোনোটাই কোনোটার সমান হবে না। চিত্র হিসেবে বিষমবাহু ত্রিভুজের চিত্র হিসেবে এই সমকোণটা নিতে পারো। এই সমকোণী ত্রিভুজটা বিষমবাহু, এটার এই বাহু থেকে এই বাহু বড়, এই বাহু থেকে এই বাহু বড়, অর্থাৎ এখানে যে তিনটা বাহু দেওয়া আছে কোনোটাই কোনোটার সমান নয়। এটি সমকোণী ত্রিভুজ হওয়ার পরও এটি মানে বাহু ভেদে ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের চিত্রর সাথে মিল আছে। আর এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর এই বাহুটি এবং এই বাহুটি, এই দুইটা বাহু সমান এবং নিচের বাহুটি অসমান। দুইটা বাহু যদি সমান হয় তাহলে এর দুইটা কোণও সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা বিষমবাহু ত্রিভুজ। আর একটা আছে সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের চিত্র। এই যে এবিসি চিত্রটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের চিত্র, এর তিনটি বাহুই সমান। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের মধ্যে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে মধ্যমা এবং উচ্চতা। ত্রিভুজের আরো দুটি বিষয় নিয়ে একটু আলোচনা করে নিতেছি, সেটি হচ্ছে উচ্চতা, ত্রিভুজের উচ্চতা এবং ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের উচ্চতা হচ্ছে ত্রিভুজের একেবারে উপরে যে কোণটি থাকবে এই কোণটি এবং নিচে যে বাহুটা থাকবে এই বাহুটি বরাবর যদি সোজা অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি দাগ টানা হয় তাহলে সেটি ত্রিভুজের উচ্চতা। এই ত্রিভুজটির উচ্চতা হচ্ছে এই দাগটি, এই সমকোণী ত্রিভুজের উচ্চতা হচ্ছে এই দাগটি। তাহলে এই ত্রিভুজের উচ্চতা কি হবে? এটির এইখান থেকে এই ত্রিভুজটির উচ্চতা কি হবে? এই ত্রিভুজটির উচ্চতা হবে এইখান থেকে এইভাবে সোজা দাগ টানলে, এখান থেকে সোজা এইভাবে দাগ টানলে যতটুকু হবে সেটি হবে এই ত্রিভুজটির উচ্চতা। অর্থাৎ এখানে তো আর একটু দাগ নাই, কিন্তু উচ্চতা সবসময় উপরের কোণা থেকে সোজা নিচে ভূমির দিকে টানতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলেই সেটি উচ্চতা। তাহলে আশা করি উচ্চতা বুঝতে পারছো। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে উচ্চতা লাগবে। তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অথবা ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ঠিক আছে, তাই উচ্চতাটি একটু ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। এই করোনার মধ্যে একটু পাঠ্য বইয়ের আলোচনা থেকে একটু মৌলিক বিষয়গুলো একটু বাড়িয়ে বলতেছি, সেগুলো শিখলে তোমাদেরই লাভ। কারণ করোনার মধ্যে আসো, একটু বেসিক নলেজ অর্জন করলে সেটা তোমাদেরই কাজে লাগবে। তারপর আসো যে বিষয়টি বলবো বলেছিলাম সেটি হচ্ছে মধ্যমা। প্রত্যেকটি ত্রিভুজের 3টি করে মধ্যমা হয়। তোমরা এই ত্রিভুজটিতে দেখতে পাচ্ছ 3টা দাগ দেওয়া আছে ভিতরে। এই 3টা দাগের প্রত্যেকটা এক একটি মধ্যমা। তো 3টে থাকলে, 2টি থাকলে যেমন দ্রয় বলা যায়, 3টে থাকলে বলা হয় ত্রয়, অর্থাৎ মধ্যমা ত্রয়। ত্রিভুজের মধ্যে 3টি মধ্যমা আছে, অথবা ত্রিভুজটির মধ্যে মধ্যমা ত্রয় আছে। ত্রয় মানে 3টি। তো মধ্যমাটা কি? মধ্যমাটা হচ্ছে ত্রিভুজের কোণ থেকে এর বিপরীত বাহু বরাবর, বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে যদি একটি রেখা সংযুক্ত করো
সেটি মধ্যমা। অর্থাৎ এই ত্রিভুজটি, প্রত্যেকটি ত্রিভুজের তিনটি কোণ থাকে, তিনটি কোণ থেকে, হ্যাঁ, তিনটি কোণের প্রত্যেকটি কোণ থেকে এর বিপরীত বাহু, অর্থাৎ এই কোণের বিপরীত বাহুর মাঝামাঝি যদি একটি রেখা টেনে দাও সেটি মধ্যমা। অর্থাৎ দেখো এই যে জেড কোণ থেকে জেড কোণের বিপরীত বাহু হচ্ছে এক্স ওয়াই, এটি তো এই বাহুর একেবারে মধ্যে নেওয়া লাগানো হয়েছে রেখা, এটি হচ্ছে মধ্যমা। আবার ওয়াই কোণ, এটি ওয়াই কোণ থেকে ওয়াই কোণের বিপরীত বাহু হচ্ছে এক্স জেড, হ্যাঁ, তাহলে ওয়াই থেকে এই রেখাটি নিয়ে এর বিপরীত বাহুর মধ্যে নিয়ে লাগানো হয়েছে, এটি আরেকটি মধ্যমা। অনুরূপভাবে এটি হচ্ছে আরেকটি মধ্যমা। ত্রিভুজের কোনো মধ্যমা যদি সোজাসুজি উপরের দিকে হয় তাহলে এটি মধ্যমাও আবার উচ্চতাও। তাহলে মধ্যমা কীভাবে পাবো? এর আগে বলতেছি যে প্রত্যেকটি কোণের সাথে যে দুইটা বাহু থাকে এটি হচ্ছে কোণ সংলগ্ন বাহু বা কোণের সাথে বাহু, আর কোণের সাথে থাকে না যে বাহুটি সেটি হচ্ছে বিপরীত বাহু। অর্থাৎ এই ওয়াই কোণের সাথে আছে এই বাহুটি এবং এই বাহুটি, আমি এটার মধ্যে দেখাইতেছি। এই বি কোণটার মধ্যে আছে এই বাহুটি এবং এই বাহুটি, কিন্তু এসি যে এই বাহুটি বি কোণ লিখতে নাই, বি কোণের মধ্যে এসি বাহুটি নাই, তাহলে বি কোণের বিপরীত বাহু হইল এসি। তদ্রূপ এই সি কোণের বিপরীত বাহু হইল এবি, এ কোণের বিপরীত বাহু হইল বিসি। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টপিকটি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক করবে এবং কমেন্টস করবে। তারপর আসো সমকোণী ত্রিভুজ বা ত্রিভুজ নিয়ে, সেটা কতগুলো বৈশিষ্ট্য আমি বলেছি। এখানে আমি সমকোণী ত্রিভুজের কতগুলো বৈশিষ্ট্য লিখেছি, সেই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করে নিই। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য 1, সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণের বিপরীতে যে বাহুটি আছে সেটি হচ্ছে অতিভুজ। এই যে এখানে সমকোণী ত্রিভুজ এটি, আর এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ। এর এই সমকোণ সংলগ্ন অর্থাৎ সমকোণের সাথে দুটি বাহু হচ্ছে এই বাহুটি এবং এই বাহুটি। তাহলে এই সমকোণের সাথে নাই যে বাহুটি সেটি হচ্ছে এটি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটি, যে এই বাহুটি, বাঁকা বাহুটি। তাহলে এই সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ। অথবা অতিভুজকে আমরা আরেকভাবে বলতে পারি যে সমকোণী ত্রিভুজের মধ্যে যে বাহুটি সবচাইতে বড় সেটি অতিভুজ। আমি আরেকবার বলতেছি, সমকোণী ত্রিভুজের মধ্যে যে বাহুটি সবচাইতে বড় সেটি অতিভুজ। তারপর আসো সমকোণ সংলগ্ন দুটি বাহুর একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের মধ্যে তিনটা বাহু, একটি তো আমরা অতিভুজ পাইলাম, তাহলে বাকি দুটি কি? বাকি দুটির যে কোনো একটিকে ভূমি বলা যাবে এবং অপরটিকে লম্ব বলা যাবে। সাধারণত নিচেরটা ভূমি, অর্থাৎ মাটির সাথে যেটা আছে এটা ভূমি, আর এমনি খাড়াখাড়ি যেটা আছে সেটি লম্ব। অর্থাৎ এটি অতিভুজ, আর এই সমকোণের সাথে যে দুটি আছে এর একটি লম্ব আর একটি ভূমি। এবার আসো 3 নম্বর বৈশিষ্ট্য, যে কোনো একটি কোণ সমকোণ হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজ হইতে গেলে আর যে কোনো একটি কোণ সমকোণ হবে। 4 নম্বর বৈশিষ্ট্য আসো সমকোণ ছাড়া একটি কোণ সমকোণ, তাহলে এই কোণটি ছাড়া আরও দুটি কোণ থাকবে। যেহেতু ত্রিভুজ যেভাবে আঁকা হোক না কেন তিনটি কোণ থাকে, তাহলে একটি সমকোণ হবে আর অপর দুটি হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে সূক্ষ্মকোণ। এবার আসো বৈশিষ্ট্য নম্বর 5, ত্রিভুজ যেভাবে আঁকা হোক না কেন আমি বলছিলাম এর তিনটি কোণ থাকবে এবং তিনটি কোণের সমষ্টি, অর্থাৎ তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ যেহেতু সমকোণ মানে 90 ডিগ্রি হয়, তাহলে আর বাকি দুটি মিলে হবে 90 ডিগ্রি। অর্থাৎ বৈশিষ্ট্যটি এরকম, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি সর্বদা 90 ডিগ্রি। অর্থাৎ সমকোণী ত্রিভুজ যেভাবে আঁকি না কেন এর একটি কোণ 90 ডিগ্রি আর বাকি দুটি মিলে হবে 90 ডিগ্রি, আর এই বাকি দুটি কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এবার আসো বৈশিষ্ট্য নম্বর 6, সমকোণ সংলগ্ন। অর্থাৎ সমকোণের সাথে, সমকোণ সংলগ্ন বা সমকোণের সাথে দুটি বাহু, যে দুটি বাহু থাকে সেই দুটি বাহু যদি সমান হয় তখন তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ এই সমকোণের সাথের বাহুটি, হ্যাঁ, এই যে এই ত্রিভুজটি, হ্যাঁ, এটি যদি এই দুটি বাহু সমান করে দেই, সমকোণের সাথের দুটি বাহু যদি সমান করে দেই, হ্যাঁ, এটি আসলে অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমকোণের সাথে আছে, তাই এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাও সমকোণী ত্রিভুজ হবে। তখন একে বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের মধ্যে যদি দুটি বাহু সমান হয়
তাহলে সমকোণী হওয়ার পরও সমদ্বিবাহ হইল, তাই এটিকে একসাথে বলা যাবে সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ, অর্থাৎ একের ভিতর দুই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।